ওকে, তো আমি আজকে ফার্স্ট পেপারটা নিয়ে একটু কথা বলবো, ফাইন্যান্স। তো এটা সম্পূর্ণ একটা ম্যাথমেটিক্যাল, প্রায় পুরোটাই ম্যাথমেটিক্যাল। তো এক ফার্স্ট চ্যাপ্টারটা যেটা আছে তোমাদের শর্ট সিলেবাসে, পাঁচটা চ্যাপ্টার আছে ফাইন্যান্সে। তো এই ক্ষেত্রে ফার্স্ট চ্যাপ্টারটা যেটা আছে অর্থায়নের সূচনা, এটাই শুধু থিওরিটিক্যাল মানে অধ্যায়। আর বাকি যে চ্যাপ্টার গুলো আছে সবগুলো কিন্তু ম্যাথমেটিক্যাল। তো তোমরা যারা আসলে ম্যাথ বই পাও বা করতে চাও না, তো সেক্ষেত্রে অবশ্যই এই ফার্স্ট চ্যাপ্টারটা অর্থায়নের সূচনা, এই চ্যাপ্টারটার উপর বেশি গুরুত্ব দিতে হবে। কেননা তোমাদের যদি ফাইন্যান্স ফার্স্ট পেপার থেকে মানে তোমাদের সিকিউ আসে হলো 11টা, তো 11টার থেকে তোমাদেরকে 7টা আনসার করতে হবে। তো এই 11টা যে কোশ্চেন থাকে, 11টার মধ্যে প্রায় 2 থেকে 3টা আসে হলো ফার্স্ট চ্যাপ্টার থেকে, যেটা সম্পূর্ণ থিওরিটিক্যাল একটা মানে চ্যাপ্টার। তো এই ক্ষেত্রে এই চ্যাপ্টারটা অবশ্যই ভালো করে গুরুত্ব সহকারে পড়তে হবে। আর তোমরা এই সাবজেক্ট আসলে কিভাবে পড়বে এটা যদি বলি, আমি নিয়মিত যে ক্লাসগুলো করাবো, এটা ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। আর আমরা তোমরা পেইড বেসে যারা আছো তোমাদেরকে আমরা এই লেকচার শিট অর্থাৎ পিডিএফ গুলো দিয়ে দেওয়া হবে। তো এই লেকচার শিট ওই পিডিএফ গুলো তোমরা ভালোভাবে পড়বা। যদি ভালোভাবে পড়ো আশা করি তোমরা 80 to 90% কভার হয়ে যাবে। আর পাশাপাশি তোমরা ওই যে চ্যাপ্টারটা যেদিন পড়াবো ওই চ্যাপ্টার বই থেকে থিওরিটা ভালোভাবে পড়বা। থিওরি পড়ার পর এমসিকিউ, তারপর হলো সিকিউ, বিগত বছর বোর্ডের কোশ্চেন গুলো অবশ্যই সলভ করবা। তো এক্ষেত্রে আমি মনে করি এভাবে পড়লে আসলে ভালো করা যাবে। আর আর হলো যারা ম্যাথ বই পাও, আসলে ম্যাথ অবশ্যই বেশি বেশি করে ম্যাথ করতে হবে। বিগত বোর্ডে যে ম্যাথ গুলো আসছে সবগুলা ভালোভাবে করতে হবে। আর ফাইন্যান্স কিন্তু সম্পূর্ণ একটা মানে কি বলবো কনসেপচুয়াল একটা সাবজেক্ট, তোমাকে অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে। যাদের ইচ্ছা আছে আসলে ঢাকা ভার্সিটিতে সি ইউনিটে পরীক্ষা দেওয়ার সময় ফাইন্যান্সকে মেজর মানে ফাইন্যান্স দেখাবা, সেক্ষেত্রে অবশ্যই এই চ্যাপ্টারটা ভালোভাবে মানে বুঝে বুঝে তোমাকে শেষ করতে হবে। জাস্ট ঠাডা মুখস্থ করলে হবে না, আমি এটাই তোমাদেরকে বোঝাতে চাচ্ছি। তোমরা সূত্র মুখস্থ করবা ঠিক আছে, কিন্তু সূত্র মুখস্থ করবা, সিকিউতে যে উদ্দীপকটা থাকে উদ্দীপকটা বুঝে যেন তোমরা কোন সূত্রটা প্রয়োগ করতে হবে এটা যাতে তোমরা বুঝে বুঝে পড়ো, এটাই আমি তোমাদেরকে বলবো। তো এটাই ছিল। আর যে কোনো সাবজেক্ট হোক, সেটা ইংলিশ, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, যে কোনো সাবজেক্ট মানে বিরক্তি বা বুঝা মনে করে পড়লে হবে না, এনজয়ের সাথে পড়বা। তাহলে অবশ্যই তুমি ওই সাবজেক্টটা বুঝতে পারবা। যদি তুমি আসলে ওইটা সম্পর্কে জানতে চাও, জাস্ট পরীক্ষার জন্য না পড়ে মানে কি জানার জন্য পড়ো, এনজয়ের সাথে পড়ো, অবশ্যই এই সাবজেক্টটা ভালোভাবে বুঝতে পারবা, এটা আমি মনে করি। তো আশা করি আমার কথাগুলো তোমরা মনে রাখবা। আর তোমরা বেশি বেশি করে কমেন্ট করো তোমাদের কোনো কোয়েরি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি যে কথাগুলো বলেছি তোমরা আশা করি বুঝছো। আরেকটা কথা বলি, ডোন্ট হেজিটেট টু কমেন্ট ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি। তোমরা অবশ্যই প্রশ্নগুলো মাথার মধ্যে জমিয়ে রাখবে না, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে। কেননা যদি তুমি প্রশ্নগুলো যদি মাথায় জমিয়ে রাখো তাহলে কিন্তু তুমি সেটা ভালোভাবে বুঝতে পারবে না, আলটিমেটলি কিন্তু এটা তোমাদেরই লস হবে। আর আমরা বিজনেস স্টাডিজ স্টুডেন্টরা কিন্তু লাভ লস ভালোই বুঝি, তাই না? তো আশা করি তোমরা বেশি বেশি কমেন্ট করবে, যে কোনো কোশ্চেন যদি আসে মাথায় তৎক্ষণাৎ আমাকে কমেন্টে তোমরা জানাবে। হৃদয় আহমেদ বলছে ম্যাম আপনাকে শুভেচ্ছা আজকের ক্লাসে, ধন্যবাদ ভাইয়া। তারপরে বলছে রিয়াদ হোসেন রাকিব বলছে জি বুঝছি, জি বোঝা যাচ্ছে, ওকে। হৃদয় আহমেদ বলেছে ম্যাম আমাদের প্রথম পত্রে কোন কোন অধ্যায় আছে। এগুলা তোমাদের আস্তে আস্তে আমি সবগুলা বলবো। তো তোমাদের মানে ফার্স্ট পেপার মানে ফাইন্যান্সের টোটাল 5টা চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টারের মধ্যে 4টা হলো ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, আর ফার্স্টের যে চ্যাপ্টারটা অর্থায়নের সূচনা এটা হলো থিওরিটিক্যাল সাবজেক্ট। তো আজকে আমি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা সম্পূর্ণ থিওরিটিক্যাল, আমি চেষ্টা করবো যতটুকু পারি আজকে এই চ্যাপ্টারটা একটু তোমাদেরকে বোঝানোর। তো আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমি ফার্স্ট চ্যাপ্টার, ফাইন্যান্সের ফার্স্ট চ্যাপ্টার অর্থায়নের ধারণা, এই চ্যাপ্টারটা নিয়ে একটু কথা বলবো।
এটা সম্পূর্ণ থিওরিটিক্যাল সাবজেক্ট, আর এখান থেকে সিকিউতে তোমরা 11টার মধ্যে 2টা থেকে 3টা, মিনিমাম 2টা অবশ্যই পাবা এই যে অর্থায়নের সূচনা এই চ্যাপ্টারটা থেকে। তো এটা যারা ম্যাথ ভয় পাওয়া প্রথমে বলছে অবশ্যই এই চ্যাপ্টারটা মনোযোগ সহকারে পড়তে হবে, আর বিগত বছরে কোশ্চেন বেশি বেশি করে সলভ করতে হবে, সিকিউ কোশ্চেন বলো এমসিকিউ বলো বেশি বেশি করে সলভ করতে হবে। তো এই ক্ষেত্রে প্রথমে আসলে অর্থায়নের ধারণা, কনসেপ্ট অফ ফাইন্যান্স। তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করতে চাই আসলে, আশা করি এটা যদি তোমরা একটু ক্লিয়ার হও তাহলে তুমি ফাইন্যান্সটা আসলে কি বুঝবা। অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সের মধ্যে আসলে মেন পার্থক্যটা আসলে, আমরা অ্যাকাউন্টিং একটা ইকুয়েশন করে আসছি না যে এ সমান সমান এল প্লাস উই, এ দ্বারা বোঝানো অ্যাসেট, এল দিয়ে হলো লায়াবিলিটিস, আর ওই দ্বারা বোঝানো হয় ওনার্স ইকুইটি। তো অ্যাকাউন্টিং এর কাজ হলো আসলে এই যে এ সমান সমান এল প্লাস উই, অর্থাৎ সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটা সবসময় ইকুয়াল রাখা হলো অ্যাকাউন্টিং এর কাজ। আর ফাইন্যান্সের কাজ হলো, এটা যদি তোমরা একটু বোঝো, এ আসলে কি অ্যাসেট, আর অ্যাসেট আসলে কি, আমরা ব্যবসায় যা কিছু বিনিয়োগ করি আসলে ইনভেস্টমেন্ট। আর ইনভেস্টমেন্ট যে করি এই টাকাটা আসলে আসে কোত্থেকে, এই টাকাটা আসে হলো যদি মালিকের নিজস্ব নিজস্ব বিনিয়োগ করে, অর্থাৎ মালিকের মূলধন। আরেকটা হলো লায়াবিলিটিস, অর্থাৎ তৃতীয় পক্ষের থেকে যদি ব্যবসায় ঋণ করে সেক্ষেত্রে ওই টাকাটা, আর হলো মালিকের নিজস্ব মূলধন, এই দুইটাই তো আসলে ইনভেস্ট করা হয়। তো এক্ষেত্রে এই জন্য আসলে এ সমান সমান এল প্লাস ও এই দুইটা সমান হয়। তো এক্ষেত্রে ফাইন্যান্স আসলে আলাদা আলাদা সেগমেন্টে কাজ করে, অর্থাৎ এই যে এল সমান সমান উ ই, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যে বিনিয়োগ করা হবে এই বিনিয়োগের অর্থটা আসলে কোথা থেকে আসবে, কতটুকু নিজস্ব মূলধন থেকে, কতটুকু তৃতীয় পক্ষ থেকে ঋণ নেওয়া হবে, কোন কোন সোর্স থেকে ঋণ নেওয়া হবে, এটা বিচার বিশ্লেষণ করা, তারপর সঠিকভাবে সেটা বিনিয়োগ করা, এটা হলো আসলে ফাইন্যান্সের কাজ। অর্থাৎ ফাইন্যান্স আসলে আলাদা আলাদা সেগমেন্টে কাজ করে, আর অ্যাকাউন্টিং এর কাজ হলো এই যে এই ইকুয়েশনটা সবসময় ইকুয়াল রাখা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি তোমরা একটু, আমি যদি এখন অর্থায়নের ধারণাটা বোঝা তাহলে এখন ক্লিয়ার হয়ে যাবে তোমরা। আচ্ছা, অর্থায়নের ধারণা, অর্থায়ন যাকে ইংলিশে বলা হয় ফাইন্যান্স। তো এই ক্ষেত্রে অর্থায়ন মানে কি, মানে অর্থ আনয়ন করা এরকম কিছু বোঝায় না, কিন্তু অর্থায়ন দ্বারা শুধু অর্থ আনয়ন বা সংগ্রহ করাকে বোঝায় না। অর্থায়ন দ্বারা আসলে অর্থটা সংগ্রহ করে এর উপযুক্ত ব্যবহার, অর্থাৎ মানি ম্যানেজমেন্ট, তহবিল সংগ্রহ প্লাস এর ব্যবস্থাপনা, এর সমষ্টিকে আসলে অর্থায়ন বলা হয়। তো একটা প্রতিষ্ঠানে আসলে কি, যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রথমে কি দরকার, অর্থের প্রয়োজন হয়, আর এই অর্থটা নিয়ে কাজ করে আসলে ফাইন্যান্স। অর্থ সংক্রান্ত পরিকল্পনা, কোথা থেকে তহবিল সংগ্রহ করা হবে, কিভাবে এটা বিনিয়োগ করা হবে, কতটুকু সংরক্ষণ করা হবে, কিভাবে কোন কোন খাতে বন্টন করা হবে, এই সবগুলো কাজের সমষ্টি আসলে অর্থায়ন। অর্থাৎ তহবিল সংগ্রহ প্লাস এর ব্যবস্থাপনা, এই দুইটার সমষ্টি আসলে অর্থায়ন। এই যে এখানে দেওয়া হয়েছে অর্থ সংগ্রহ প্লাস ব্যবস্থাপনা। একটা প্রতিষ্ঠানে শুধু অর্থ সংগ্রহ করলেই হবে না, এটার উপযুক্ত ব্যবহার, প্রপার ম্যানেজমেন্টটাও দরকার আছে, আর এই তহবিল সংগ্রহ আর এর ব্যবস্থাপনা, টোটাল কাজটাকে আমরা বলবো অর্থায়ন। তারপর এখানে দেওয়া হয়েছে যে অর্থকে ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয়। আচ্ছা, এটা এমসিকিউতে অনেক সময় আসতে পারে যে ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয় মানে কোনটিকে, সেটা হলো অর্থ। কেননা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানই বলো, প্রথমেই আসলে কি দরকার হয়, অর্থ প্রথমে যেটা দরকার হয় সেটা হলো অর্থ, তারপর অর্থ নিয়ে বাকি কাজগুলা করা হয়। তাই এই যে একটা ব্যবসার এই জন্য জীবনী শক্তি বলা হয় অর্থকে। এখানে অর্থায়নের সংজ্ঞাটা দেওয়া হয়েছে যে একটা ব্যবসা পরিচালনা করতে কি পরিমাণ মূলধন প্রয়োজন, কোন কোন উৎস হতে সেই মূলধন সংগ্রহ করলে এবং কিভাবে বিনিয়োগ করলে ব্যবসার মুনাফা সবচেয়ে বেশি হবে, সে সকল বিষয়ের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কাজকে বলা হয় অর্থায়ন। তোমরা এই সংজ্ঞাটা মুখস্থ করে ফেলবা, এটা তোমাদের
কতে সিকিউর কতে আসতে পারে। এখানে একটা ইংলিশে সংজ্ঞা দেওয়া হয়েছে যে ফাইন্যান্স ইজ অ্যান আর্ট অফ প্লেইং উইথ মানি উইথ এ ভিউ টু ম্যাক্সিমাইজিং ওয়েলথ। ফাইন্যান্স আসলে অর্থ নিয়ে কাজ করে, অর্থ সংগ্রহ, অর্থের ব্যবস্থাপনা, আসলে ফাইন্যান্সের কাজই হলো অর্থ। আর এটার উদ্দেশ্য থাকে হলো ম্যাক্সিমাইজিং ওয়েলথ, অর্থাৎ সম্পদ সর্বাধিকরণ হলো ফাইন্যান্সের উদ্দেশ্য। আর সম্পদ সর্বাধিকরণ বলতে বোঝানো হয়েছে যে একটা প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি করা, যদি এটা উদ্দেশ্য হয়ে থাকে সেটাকে বলে সম্পদ সর্বাধিকরণ। তো আমি সম্পদ সর্বাধিকরণ, তারপর হলো মুনাফা সর্বাধিকরণ, এগুলো আমি বিস্তারিত ভাবে পরের স্লাইড গুলাতে বুঝাবো। তো আপাতত এটা মনে রাখবা, ফাইন্যান্স ইজ অ্যান আর্ট অফ প্লেইং উইথ মানি উইথ এ ভিউ টু ম্যাক্সিমাইজিং ওয়েলথ। আশা করি তোমরা বুঝেছো। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবা। তোমরা কি বুঝতে পেরেছো? তারপরে দেওয়া হয়েছিল অর্থায়নের প্রকারভেদ দেওয়া হয়েছে। আচ্ছা, অর্থায়নের প্রকারভেদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অর্থায়নকে ভাগ করা হয়েছে। একটা হলো মালিকানার ভিত্তিতে অর্থায়ন, তারপর হলো উৎসের ভিত্তিতে অর্থায়ন, তারপর হলো মেয়াদের ভিত্তিতে অর্থায়ন। মালিকানার ভিত্তিতে অর্থায়নকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সরকারি অর্থায়ন আর একটা হলো বেসরকারি অর্থায়ন। বেসরকারি অর্থায়নের মধ্যে আবার তিনটা ভাগ করা হয়েছে, ব্যক্তিগত অর্থায়ন, ব্যবসায়িক অর্থায়ন, অব্যবসায়িক অর্থায়ন। আর ব্যবসায়িক অর্থায়নের মধ্যে তিনটা ভাগ করা হয়েছে হলো ব্যক্তিগত ব্যবসায়, ব্যক্তি মালিকানাধীন ব্যবসা, এখানে নামটা ভুল আসছে। তারপর হলো বেসরকারি ব্যবসা, আর একটা হলো স্বায়ত্তশাসিত ব্যবসায়। তোমাদের সিকিউর জন্য এই যে অর্থায়নের ধরন বা প্রকারভেদ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিকিউর তো অবশ্যই এখান থেকে, এই অর্থায়নের প্রকারভেদ থেকে একটা আসে। বিশেষ করে হলো এই যে মালিকানার ভিত্তিতে অর্থায়ন, এটার থেকে বেশি কোশ্চেন আসে হলো সিকিউতে। এ রিলেটেড কোন একটা উদ্দীপক দেওয়া হয়, তারপর বলা হয়, গতে বলা হয় যে উদ্দীপকে কোন ধরনের অর্থায়নের স্বরূপ নিয়ে আলোচনা করা হয়েছে ব্যাখ্যা করো। তো এরকম ধরনের কোশ্চেন থাকে। তো আমি মালিকানার ভিত্তিতে অর্থায়ন আমি একটু পরের স্লাইড গুলাতে বিস্তারিত ভাবে বোঝাচ্ছি, আমি একটু এগুলা যদি একটু বুঝাই। উৎসের ভিত্তিতে অর্থায়ন, উৎসের ভিত্তিতে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো অভ্যন্তরীণ অর্থায়ন আর একটা হলো বাহ্যিক অর্থায়ন। অভ্যন্তরীণ অর্থায়ন, অভ্যন্তরীণ মানে কি ভিতরে, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের ভিতর থেকে যে অর্থায়নটা করা হয় বা অর্থটা সংগ্রহ করা হয় সেটাকে বলা হয় অভ্যন্তরীণ অর্থায়ন। যেমন এটা হতে পারে মালিকের নিজস্ব মূলধন বা সম্পদ বিক্রয় বা সংরক্ষিত মুনাফা, এগুলা অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতর থেকে যে অর্থায়ন, অর্থটা সংগ্রহ করা হয় সেটাকে বলা হয় অভ্যন্তরীণ অর্থায়ন। তারপরে হলো বাহ্যিক অর্থায়ন, বাহ্যিক মানে হলো বাহির, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের বাহির থেকে যে অর্থ সংগ্রহ করা হয় সেটাকে বলা হয় বাহ্যিক অর্থায়ন। বাহ্যিক অর্থায়নের মধ্যে আবার দুইটা প্রকারভেদ দেওয়া হয়েছে, একটা হলো প্রাতিষ্ঠানিক অর্থায়ন আর একটা হলো অপ্রাতিষ্ঠানিক অর্থায়ন। প্রাতিষ্ঠানিক অর্থায়ন মানে কি, প্রাতিষ্ঠানিক মানে কি প্রতিষ্ঠান জড়িত, অর্থাৎ কোন স্পেসিফিক প্রতিষ্ঠান থেকে বা সুসংগঠিত প্রতিষ্ঠান থেকে যদি কোনো অর্থ সংগ্রহ করা হয় সেটাকে বলা হয় প্রাতিষ্ঠানিক অর্থায়ন। যেরকম এটা হতে পারে বিনিয়োগ ব্যাংক, তারপরে হলো বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, তারপর বীমা কোম্পানি, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, এরকম প্রতিষ্ঠান থেকে যদি অর্থ সংগ্রহ করা হয় সেটাকে বলা হয় প্রাতিষ্ঠানিক অর্থায়ন। তারপরে আরেকটা হলো অপ্রাতিষ্ঠানিক অর্থায়ন। অপ্রাতিষ্ঠানিক মানে কি প্রতিষ্ঠানের সাথে জড়িত না, অর্থাৎ এখানে নির্দিষ্ট কোনো স্পেসিফিক প্রতিষ্ঠান থেকে অর্থটা সংগ্রহ করা হয় না। যেমন ধরো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে অর্থ সংগ্রহ করতে পারে, তাহলে কি ওটা তার প্রতিষ্ঠানের সাথে, নির্দিষ্ট প্রতিষ্ঠানের সাথে জড়িত না। তো এই জন্য এটা কিন্তু অপ্রাতিষ্ঠানিক অর্থায়নের উদাহরণ। তারপরে হতে পারে যেমন মহাজনের থেকে ঋণ গ্রহণ, এগুলা হলো অপ্রাতিষ্ঠানিক অর্থায়নের উদাহরণ। তারপর আরেকটা ভিত্তিতে শ্রেণী বিভাগ করা হয়েছে, সেটা হলো মেয়াদের ভিত্তিতে। মেয়াদের ভিত্তিতে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো স্বল্প মেয়াদী অর্থায়ন, একটা মধ্যমেয়াদী অর্থায়ন আর একটা হলো দীর্ঘমেয়াদী অর্থায়ন। স্বল্প মেয়াদী অর্থায়ন অর্থাৎ স্বল্প সময়ের জন্য, অর্থাৎ 1 বছরের কম সময় বা সর্বোচ্চ 1 বছরের জন্য যে অর্থায়নটা করা হয় সেটাকে বলা হয় স্বল্প মেয়াদী অর্থায়ন, অর্থাৎ 0 থেকে 1 বছর।
আরেকটা হলো মধ্যমেয়াদী অর্থায়ন। মধ্যমেয়াদী অর্থায়ন অর্থাৎ 1 বছরের অধিক এবং সর্বোচ্চ 5 বছরের জন্য যে অর্থায়নটা করা হয়। 1 বছরের অধিক এবং সর্বোচ্চ 5 বছর। আরেকটা হলো দীর্ঘমেয়াদী অর্থায়ন। দীর্ঘমেয়াদী অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য এটার অর্থায়ন করা হয়। এটার মেয়াদ সাধারণত 5 বছরের অধিক। 5 বছরের অধিক সময়ের জন্য অর্থায়ন করা হয়। আশা করি বুঝাতে পেরেছি। তোমাদের সিকিউ বেশি আসে হলো এই যে মালিকানার ভিত্তিতে অর্থায়ন। এটা আমি আলাদা আলাদা ভাবে পরবর্তী স্লাইড গুলোতে আমি বুঝাচ্ছি তোমাদেরকে। এই স্লাইডটা কি তোমরা বুঝতে পেরেছো? যেটুকু বুঝাইছি আমরা একটু কমেন্টে লিখি বুঝলে। বুঝাতে পেরেছি তোমাদেরকে? যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাও। স্বায়ত্তশাসিত ব্যবসায় বলতে বোঝানো হয়েছে যে ব্যবসাগুলো আসলে সরকারি মূলধনে সরকার এটার অর্থায়ন করে, কিন্তু সেটা সরকার পরিচালনা করে না। প্রতিষ্ঠানের নিজস্ব নিয়ম নীতিতে প্রতিষ্ঠানটা পরিচালিত হয়। যেমন বিভিন্ন ধরনের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কথা যদি চিন্তা করি, এই বিশ্ববিদ্যালয়গুলো যে অর্থটা পায় এটা কিন্তু সরকার প্রদান করে, কিন্তু সরকার কিন্তু ওই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু পরিচালনা করে না। পরিচালনা করে হলো প্রতিষ্ঠানগুলো মানে নিজেরা পরিচালনা করে আর নিজস্ব নিয়ম নীতি ফলো করে। আমি এগুলো বিস্তারিত ভাবে বোঝাচ্ছি পরবর্তী স্লাইড গুলাতে। আচ্ছা, প্রথমে হলো পারিবারিক অর্থায়ন। পারিবারিক অর্থায়ন হলো পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করা। সে আয় কিভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সার্বিক মঙ্গল সাধন হয় তা নির্ধারণ করাকে বোঝায়। অর্থাৎ একটা পরিবারে কি বিভিন্ন সদস্যরা আয় করে, যেমন তাদের চাকরির বেতন হতে পারে, যদি তারা কোন ব্যবসা করে সেটার মুনাফা, তারপর হলো যদি কোনো এক্সট্রা অতিরিক্ত ইনকাম করে, সেগুলাই তো একটা মানে পরিবারের আয়ের উৎস। সরি, অতিরিক্ত আয়। আচ্ছা, এগুলোই তো একটা পরিবারের মানে আয়ের উৎস। এই আয়টা মানে যেভাবে খুশি ওইভাবে ব্যয় করলে চলে? যেমন একটা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ব্যয় থাকতে পারে, যেমন ধরো বাসা ভাড়া, চিকিৎসা খরচ, তারপর হলো যাতায়াত খরচ, তারপর শিক্ষা খরচ, এগুলো বিভিন্ন ব্যয় হয় একটা প্রতিষ্ঠানে। তো একটা পরিবারকেও কিন্তু যেটা আসলে আয় করা হয় ওই আয়টার সর্বোচ্চটা কিন্তু ব্যয় করে না, একটা সিস্টেমেটিক ওয়েতে ব্যয় করতে হয়। আগে প্রয়োজনীয় ব্যয়গুলো নির্বাহ করা হয়, তারপরে এই যে অতিরিক্ত ব্যয় সেগুলা নির্বাহ করা হয়। তো এক্ষেত্রেও কিন্তু অর্থায়নের কাজটা করা হয়। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের এই যে আয়ের উৎসগুলো নির্ধারণ করে একটা সিস্টেমেটিক ওয়েতে ব্যয় করা হয়। আর একটা পরিবার সবসময় চায় যাতে তাদের ব্যয় থেকে আয় বেশি থাকে আর সেটা যেন তারা সঞ্চয় করতে পারে। তো এটাই তো মানে চায়। তাহলে আবার অনেক সময় দেখা যায় যে পরিবারগুলো মানে আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আবার ঋণ নিতে হয় তাদেরকে। যেমন ধরো কোনো একটা পরিবার ইমিডিয়েটলি একটা মানে ফ্রিজ দরকার, তাহলে কি ফ্রিজের জন্য বিভিন্ন আত্মীয় স্বজন থেকে ঋণ নিতে পারে বা ব্যাংকের থেকে ঋণ নিতে পারে। তো এক্ষেত্রেও কিন্তু একটা পরিকল্পনা করতে হয় এবং সেটা বাস্তবায়ন করতে হয়, অর্থাৎ অর্থ সংক্রান্ত কাজ করতে হয়, মানে সেটা পরিকল্পনা এবং বাস্তবায়ন। তাই এটাকে আমরা পরিবার সংক্রান্ত অর্থাৎ পরিবারের আয়গুলা নির্ধারণ করে সেগুলো সিস্টেমেটিক ওয়েতে ব্যয় করার যে পরিকল্পনা এবং সেটার বাস্তবায়ন, সেটাকে আমরা বলবো পারিবারিক অর্থায়ন। আচ্ছা, পরিবার আয়ের উৎসগুলো এখানে দেওয়া হয়েছে, যেমন চাকরি, তারপর আত্মীয় স্বজন বা পরিচিত ব্যক্তি বন্ধু থেকে ঋণ গ্রহণ, এগুলা হলো পারিবারিক অর্থায়নের উৎস। আমি বুঝাতে পেরেছি তোমাদেরকে? আচ্ছা, এই যে আমি যেগুলো এখন পড়াবো মানে অর্থায়নের ধরন, এগুলার থেকে বেশি সিকিউ আসে তোমাদেরকে।
তোমাদের, তাই এগুলো একটু বেশি বেশি করে মনোযোগ দিয়ে দেখতে হবে। তারপরেরটা দেখি, তারপরেরটা হলো সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়ন, সরকারি অর্থায়ন হলো রাষ্ট্র বা সরকারি কর্তৃপক্ষের আয় ব্যয় বা প্রয়োজনীয় অর্থ সংগ্রহ ও এর সুষ্ঠু বন্টনকে সরকারি অর্থায়ন বলা হয়। মানে অর্থ সংক্রান্ত কাজ আসলে কি শুধু ব্যবসায় প্রতিষ্ঠানও শুধু ব্যবসায় প্রতিষ্ঠানে করা হয় না, প্রত্যেকটা ক্ষেত্রে আসলে অর্থের কাজ করতে হয়, সেটা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসায় প্রতিষ্ঠানে বা অব্যবসায়িক প্রতিষ্ঠানে বা সরকারি ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু অর্থ নিয়ে কাজ করতে হয়, অর্থ সংক্রান্ত পরিকল্পনা করতে হয় এবং সেগুলোর বাস্তবায়ন করতে হয়। সেক্ষেত্রে আবার সরকারি ক্ষেত্র মানে কি অর্থ সংক্রান্ত কাজ করতে হয়। তো এক্ষেত্রে যে মানে সরকারি কর্তৃপক্ষের আয় ব্যয় এবং প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে এবং সেগুলো সুষ্ঠু বন্টন করতে হয়, সেটাকে বলা হয় সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়নের আয়ের উৎসগুলো কি কি? সরকারি অর্থায়নের আয়ের উৎসগুলো হলো আয়কর, মূল্য সংযোজন কর। আচ্ছা, মূল্য সংযোজন করটাই আসলে ভ্যাট। ভ্যাট মানে হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু এডেড ট্যাক্স, এটাকে বলা হয় মূল্য সংযোজন কর। তারপর হলো উৎপাদন শুল্ক, তারপর হলো আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, ট্রেজারি বিল, এগুলা হলো সরকারি অর্থায়নের আয়ের উৎস। অনেক সময় এগুলা থেকে কিন্তু এমসিকিউতেও কোশ্চেন করা হয় যে নিচের কোনটি সরকারি অর্থায়নের আয়ের উৎস, তাহলে তোমাদেরকে এখান থেকে যে কোনো একটা দিবে, তোমাদেরকে সেটা নির্বাচন করতে হবে। বুঝাতে পেরেছি তোমাদেরকে? আর সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য কি বলো তো তোমরা? সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য কি? এটা কিন্তু সিকিউর করতেও থাকে বা অনেক সময় এমসিকিউ তো আসে। কমেন্ট করে জানাও সরকারি অর্থায়নের আয়ের মানে উদ্দেশ্যটা কি? সরকারি অর্থায়নের উদ্দেশ্য কি? কমেন্টে জানাও। হ্যাঁ, এমডি হৃদয় আহমেদ বলেছে জনকল্যাণ। হ্যাঁ, সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ, বা এটাকে অনেক সময় সমাজ কল্যাণও বলা হয়, দুইটা একই। আচ্ছা, সরকারি অর্থায়নের এখানে তো আয়ের উৎসগুলো দেওয়া হয়েছে, তো এই ব্যয়ের উৎসগুলো আসলে কি? সরকারি অর্থায়নে এই যে এই আয়গুলো যে হয়, এই এখান থেকে যে তহবিলটা সংগ্রহ করা হয়, এটা কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করে? এটা হলো যেমন সরকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে থাকে, যেমন রাস্তাঘাট নির্মাণ করে থাকে, তারপরে হলো সরকারি হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, সামাজিক অবকাঠামো ঠিকঠাক করা, এইগুলা কিন্তু সরকারি অর্থায়নের ব্যয়ের উৎস। এই যে আয় যে করা হয়, মানে যেখান থেকে তহবিল সংগ্রহ করা, এই তহবিলটা এই যে এই ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে এভাবে মানে বিনিয়োগ করা হয়। আর অনেক সময় দেখা যায় যে সরকারি মানে অনেক সময় সরকারি অর্থায়নে ব্যয় বেশি হতে পারে, তো বেশি ব্যয় হলে যদি এই আয়ের দ্বারা যদি ব্যয় মেটানো না যায়, তাহলে কি সরকার বিভিন্ন অভ্যন্তরীণ বৈদেশিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে থাকে। আর আমরা কি একটা কোশ্চেন জানি যে সরকারি অর্থায়নে আসলে প্রথমে ব্যয়ের খাত নির্ণয় করা হয়, তারপরে সে অনুযায়ী তহবিল সংগ্রহ করা হয়। আচ্ছা, এটা এখানে লেখা হয় না, এটা একটু আমি একটু লিখে দেই, তোমরা একটু লিখে নাও। সরকারি অর্থায়নে প্রথমে ব্যয়ের খাত নির্ধারণ করা হয় এবং সে অনুযায়ী তহবিল সংগ্রহ করা হয়। আর সরকারি অর্থায়নে আয়ের থেকে ব্যয় বেশি হতে পারে, বা সাধারণত সরকারি অর্থায়নের ক্ষেত্রে আয়ের থেকে ব্যয়ই বেশি হয়ে থাকে, এগুলো একটু মনে রাখবা।
হ্যাঁ হ্যাঁ, এমডি হৃদয় আহমেদ বলেছে স্কুল, কলেজ, হাসপাতাল এবং রাস্তাঘাট ইত্যাদি ক্ষেত্রে ব্যয় করা হয়। হ্যাঁ, সরকারি অর্থনীতি যে তহবিলটা সংগ্রহ করা হয়, এই যে স্কুল, কলেজ, হাসপাতাল, তারপরে হলো সামাজিক বিভিন্ন অবকাঠামো, এগুলার ক্ষেত্রে সরকার ব্যয় করে থাকে। আর সরকারি অর্থনে আয়ের উৎস হলো এগুলা এগুলা তোমরা একটু মনে রাখবা, অনেক সময় মানে এমসিকিউতে কোশ্চেন আসতে পারে। আর একটা হলো সরকারি অর্থনের উদ্দেশ্য হলো জনকল্যাণ বা সমাজ কল্যাণ। আর সরকারি অর্থনের প্রথমে হলো ব্যয়ের খাত নির্ধারণ করা হয় এবং সে অনুযায়ী পরবর্তীতে তহবিল সংগ্রহ করা হয়। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, তারপরে আমি পরবর্তী অর্থায়নটা নিয়ে আলোচনা করি। এই যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যটা কি বলতো? আমরা তো জানি ব্যবসায় মানে অর্থায়নের মূল উদ্দেশ্য আসলে মুনাফা অর্জন বা সম্পদ সর্বাধিকরণ, কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্যটা কি? এটা তোমরা বলো তো, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্যটা কি? একটু কমেন্টে জানাও। অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন না, তাহলে কি? আচ্ছা, আমি এটা একটু লিখে দেই। অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্যটা হলো, এখানে লেখা হয় নাই, মানব কল্যাণ বা দরিদ্র ও বঞ্চিত মানুষদের মানুষের কল্যাণ করা, এটা হলো অব্যবসায়ী অর্থায়নের মূল উদ্দেশ্য। আচ্ছা, অব্যবসায়ী প্রতিষ্ঠান কোনগুলা? অব্যবসায়ী প্রতিষ্ঠান হলো বিভিন্ন হাসপাতাল, এতিমখানা, তারপর মাদ্রাসা, মন্দির, এগুলা হলো অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদাহরণ, যেগুলোর মূল উদ্দেশ্য আসলে মুনাফা অর্জন থাকে না। তো অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নটা কি? অব্যবসায়ী প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ ও এর সুষ্ঠু ব্যবহার করার প্রক্রিয়াকে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন বলা হয়। অর্থাৎ অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূল উদ্দেশ্যটা মুনাফা অর্জন না হলেও এদের কিন্তু অর্থ নিয়ে কাজ করতে হয়। বিভিন্ন ধরনের এদের আয়ের উৎসগুলো দেখো, মানে বিভিন্ন সরকারি অনুদান, দান, সদস্যদের চাঁদা, এগুলা যে বিভিন্ন জায়গা থেকে যে তহবিলটা সংগ্রহ করা হয়, এগুলার সুষ্ঠু বন্টন কিন্তু করতে হয়। এই প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত ব্যক্তিদেরকে এই যে তহবিল গুলা যে আছে, এই তহবিল থেকে সেবা প্রদান করতে হয়। সেক্ষেত্রে অবশ্যই কি একটা সুষ্ঠু পরিকল্পনা করতে হয়, সঠিকভাবে তহবিল সংগ্রহ করতে হয় এবং এর মানে প্রপার ভাবে এটা বন্টন করতে হয়। তো এই সংক্রান্ত সকল কাজকে বলা হয় অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। যেমন যদি একটা এতিমখানার কথা বলি, এতিমখানার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন না, কিন্তু এতিমখানা থেকে কিন্তু বিভিন্ন খান থেকে আসে কিন্তু অনুদান আসে, সদস্যরা চাঁদা দেয়। তো সেক্ষেত্রে ওই যে টাকাটা পাওয়া যায়, ওই টাকাটা কিন্তু এতিমদের উন্নয়নের ক্ষেত্রে সঠিকভাবে মানে বন্টন করতে হয়। এই সমস্ত কাজকে বলা হয় অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। আশা করি তোমরা বুঝেছো। আচ্ছা, এমডি হৃদয় আহমেদ বলেছে মূল্য সংযোজন কর কি? আসলে মূল্য সংযোজন কর হলো যখন মানে যখন পাইকারি ব্যবসায়ীরা আসলে খুচরা ব্যবসায়ীর ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে যে বিক্রিটা করে থাকে, সেক্ষেত্রে কি সরকারকে একটা মূল মানে বিক্রির উপর একটা কি ট্যাক্স দিতে হয় সরকারকে, সেটাকে বলা হয় মূল্য সংযোজন কর বা ভ্যাট। আচ্ছা, তারপরে স্লাইডে আমরা চলে যাই।
তারপরে স্লাইডে বলা হয়েছে আন্তর্জাতিক অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিং। তো এটার সংজ্ঞাটা যদি দেখি, আন্তর্জাতিক অর্থায়ন বলতে একটি দেশের আমদানি ও রপ্তানি, বৈদেশিক মুদ্রার বিনিময় ইত্যাদি নিয়ে আলোচনাকে বোঝায়। এক্ষেত্রে তোমরা তিনটা শব্দ ভালোভাবে দেখো, একটা হলো আমদানি, আরেকটা হলো রপ্তানি, আরেকটা হলো বৈদেশিক মুদ্রার বিনিময়। এই যে তিনটা ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ড একটু খেয়াল রাখো। এই সংক্রান্ত অর্থাৎ আমদানি, রপ্তানি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার, এগুলো নিয়ে আলোচনা করাকে বলা হয় আন্তর্জাতিক অর্থায়ন। বাংলাদেশ কিন্তু একটা আমদানি নির্ভর দেশ। তো বাংলাদেশকে কিন্তু বাইরের দেশ থেকে বিভিন্ন পণ্য টন্য আমদানি করতে হয়, যেমন কাঁচামাল, ওষুধ, মেশিনারি, তারপর খাদ্যদ্রব্য, বিভিন্ন পণ্য মানে আমদানি করতে হয় বাইরের দেশ থেকে। আবার বাংলাদেশ থেকেও কিন্তু বাইরের দেশে বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়, যেমন কি পোশাক, পাটজাত দ্রব্য, কৃষি দ্রব্য, এগুলা কিন্তু আবার রপ্তানি করা হয়। তো এক্ষেত্রে খেয়াল রাখা হয় যাতে মানে মানে আমদানির থেকে যাতে রপ্তানিটা বেশি হয়, মানে রপ্তানির থেকে যাতে আমদানিটা বেশি না হয়। যদি রপ্তানি থেকে আমদানি বেশি হয় সেটাকে বলা হয় বাণিজ্য ঘাটতি। তো এক্ষেত্রে আন্তর্জাতিক অর্থায়নে এটা খেয়াল রাখা হয় যাতে বাণিজ্য ঘাটতিটা না ঘটে। আর হলো বৈদেশিক মুদ্রার বিনিময় হার। আর বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ক্ষেত্রেও কিন্তু ঝুঁকি থাকে। বৈদেশিক মুদ্রা একটা দেশের মুদ্রার সাথে আরেকটা দেশের মুদ্রার মূল্যটা কিন্তু আসলে উঠানামা করে। সেক্ষেত্রে যাতে একটা ব্যালেন্স রাখা হয়, সেক্ষেত্রেও কিন্তু এই যে আন্তর্জাতিক অর্থায়নে এটা নিয়ে সঠিকভাবে ব্যবস্থাপনা করা হয়, আলোচনা করা হয়। আর আরেকটা হলো এই যে বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠান বা কোম্পানি আছে না, বহুজাতিক কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি। আচ্ছা, বহুজাতিক কোম্পানি বলতে কি বোঝায় বলো তো? বহুজাতিক কোম্পানি কি? বহুজাতিক কোম্পানি কি? কমেন্ট করো, আমি কমেন্টে জানতে চাই। বহুজাতিক কোম্পানি বলতে কি বোঝানো হয়েছে? বহুজাতিক কোম্পানি কি? আচ্ছা, বহুজাতিক কোম্পানি বলতে বোঝানো হয়েছে আসলে যে সকল কোম্পানির মানে কাজগুলো আসলে বিভিন্ন দেশ জুড়ে বিস্তৃত থাকে, বা যে কোম্পানিগুলোর শাখা বিভিন্ন বিভিন্ন দেশে থাকে। যেমন ধরো ইউনিলিভার, তারপর হলো বাটা, তারপর হলো বার্জার। এই কোম্পানিগুলোর কাজ কিন্তু শুধু বাংলাদেশেই না, বাংলাদেশের বিভিন্ন বাইরেও বিভিন্ন দেশে কিন্তু এদের শাখা আছে। তো এক্ষেত্রে যে আসলে কোম্পানিগুলো ইন্টারন্যাশনালি কাজ করে থাকে, বিভিন্ন দেশকে সেবা প্রদান করে থাকে বা পণ্য রপ্তানি করে থাকে, তো সেগুলাকে বলা হয় আসলে এই বহুজাতিক কোম্পানি। আর বহুজাতিক কোম্পানির যে কাজগুলো, এটাও কিন্তু আন্তর্জাতিক অর্থায়নে পড়ে, যেহেতু এরা ইন্টারন্যাশনালি কাজ করে থাকে। আর এক্ষেত্রে আন্তর্জাতিক অর্থায়নের উৎসগুলো হলো সরকারি ও বৈদেশিক বিভিন্ন উৎস থেকে অর্থায়ন করা, অর্থাৎ বিভিন্ন সরকারি, তারপর বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান, এগুলো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করা, এগুলো হলো আন্তর্জাতিক অর্থায়নের উৎস। বিভিন্ন কোম্পানিকে আমি বলেছি আসলে বহুজাতিক কোম্পানি বলতে কি বোঝানো হয়েছে। বহুজাতিক কোম্পানি বলতে বোঝানো হয়েছে যে কোম্পানিগুলো আসলে মানে এক মানে দেখো বাংলাদেশে কি ইউনিলিভার, বাটা, তারপর হলো বার্জার, এই কোম্পানিগুলো কিন্তু বাংলাদেশে শুধু মানে না, মানে অন্যান্য দেশেও কিন্তু এরা সেবা প্রদান করে থাকে। তো মানে যে কোম্পানিগুলো ইন্টারন্যাশনালি কাজ করে থাকে, বাইরের দেশেও শাখা থাকে, এগুলাকে বলা হয় বহুজাতিক কোম্পানি। আশা করি বুঝতে পেরেছো হৃদয় আহমেদ। আচ্ছা, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে বলো কমেন্টে, কোনো সমস্যা নেই। তারপরে আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে বলা হয়েছে ব্যবসায় অর্থায়ন সম্পর্কে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থায়নের প্রকারভেদের মধ্যে। তোমাদের এই যে ফাইন্যান্সের ফার্স্ট চ্যাপ্টার অর্থায়নের সূচনা, এই যে অর্থায়নের সূচনা, এখানে ব্যবসায় অর্থায়ন বা বিজনেস ফাইন্যান্সিং, এটা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আর ব্যবসায় অর্থায়ন বলতে আমরা কিন্তু সবাই জানি একটা ব্যবসায় প্রতিষ্ঠানে মুনাফা অর্জনের জন্য
প্রয়োজনীয় পরিকল্পনা করা, কোথা থেকে অর্থ সংগ্রহ করতে হবে, কোন খাতে বিনিয়োগ করতে হবে, কিভাবে কতটুকু অর্থ সংরক্ষণ করতে হবে, তারপর কিভাবে এই অর্থটা বন্টন করতে হবে, এই সংক্রান্ত সকল কাজের সমষ্টিকে বলা হয় ব্যবসায় অর্থায়ন। এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, দেখো, ব্যবসায় অর্থায়ন হলো ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন, তহবিল সংগ্রহ, বিনিয়োগ ও বন্টন সংক্রান্ত কাজের সমষ্টি। এক কথায় যদি বলি, ব্যবসায় অর্থায়ন হলো তহবিল সংগ্রহ, ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহ প্লাস এর ব্যবস্থাপনা, অর্থাৎ অর্থের ব্যবস্থাপনা। এই দুইটা সমষ্টি আসলে ব্যবসায় অর্থায়ন, অর্থাৎ ব্যবসায় মুনাফা অর্জনের জন্য তহবিল সংগ্রহ করা এবং ওই তহবিলের সঠিকভাবে ব্যবস্থাপনা বা মানি ম্যানেজমেন্ট, এই দুইটা সমষ্টিকে বলা হয় আসলে ব্যবসায় অর্থায়ন। তারপরে ব্যবসায় অর্থায়নের উৎসগুলো দেওয়া আছে। ব্যবসায় কিন্তু বিভিন্ন উৎস থেকে আসলে অর্থ সংগ্রহ করতে পারে, যেমন এখানে কয়েকটা দেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানের হতে ঋণ, শেয়ার, বন্ড বা ঋণপত্র বিক্রয়, এগুলাই আসলে কি ব্যবসায় অর্থায়নের মানে তহবিল সংগ্রহের উৎস। তারপরে হলো আইনগতভাবে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। আসলে এখানে তিনটা ভাগ দেওয়া হয়েছে, একটা হলো এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, আর একটা হলো যৌথ মূলধনী ব্যবসা। কিন্তু শুধু এই তিনটা ব্যবসার ক্ষেত্রেও কিন্তু শুধু অর্থায়নের মানে কাজটা কিন্তু সীমাবদ্ধ না। সব ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান, সেটা বলে সমবায়, রাষ্ট্রীয় ব্যবসা, এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী, সব ধরনের ব্যবসার ক্ষেত্রে কিন্তু অর্থায়নের এই কনসেপ্টটা জড়িত। তো এখানে এক মালিকানা ব্যবসায়ী বলতে কি বলেন, একক মালিকানা দ্বারা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যবসায়, যেমন কি ছোট মুদি দোকান, স্টেশনারি দোকান, তারপরে কি ক্ষুদ্র কুটির শিল্প। তো এই যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো যেগুলো এক মালিকানা, এগুলোর ক্ষেত্রেও কিন্তু মানে অর্থায়নের কনসেপ্টটা জড়িত। এক্ষেত্রেও কিন্তু অর্থ সংগ্রহ করতে হয়, তারপর বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করার পর তারপর বিনিয়োগ করতে হয়, তারপর এর সুষ্ঠু ব্যবস্থাপনা করতে হয়। তারপর হলো অংশীদারি ব্যবসা, এটার ক্ষেত্রে অর্থায়ন জড়িত। তারপর হলো যৌথ মূলধনী ব্যবসার অর্থায়ন। আরেকটা কথা মনে রাখো যে যৌথ মূলধনী অর্থায়নের ক্ষেত্রে এটার অর্থ সংগ্রহের প্রধান উৎস হলো শেয়ার। এটা অনেক সময় এমসিকিউ তে থাকতে পারে যে যৌথ মূলধনী ব্যবসায় অর্থ সংগ্রহের প্রধান উৎস কি, সেটা হলো শেয়ার। সেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক বা পাবলিক লিমিটেড কোম্পানি হোক, সব ধরনের কোম্পানির ক্ষেত্রে কি প্রধান উৎস হলো শেয়ার। যৌথ মূলধনী কোম্পানিগুলো বাজারে শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে। তো এটা একটু মনে রাখবো যৌথ মূলধনী অর্থায়নের। হ্যাঁ, যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের প্রধান উৎস হলো শেয়ার, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, বন্ড এটা কি? বন্ড হলো আসলে একটা চুক্তি। বন্ডের মাধ্যমে আসলে বন্ড বিক্রির মাধ্যমে বা শেয়ার বিক্রির মাধ্যমে বলো তহবিল সংগ্রহ করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বা ব্যক্তি থেকে তহবিল সংগ্রহ করা, এগুলা বাজারে বিক্রির মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়। ঋণপত্র, বন্ড, শেয়ার, এগুলা কিন্তু সবগুলাই আসলে কি আয়ের মূলধন সংগ্রহের উৎস। এগুলা বাজারে বিক্রির মাধ্যমে কি তহবিল সংগ্রহ করে প্রতিষ্ঠানগুলো। আচ্ছা, তোমরা কি ব্যবসায় অর্থায়নটা তোমরা বুঝেছো? ব্যবসার অর্থায়নটা তোমরা বুঝেছো? আচ্ছা, তারপরে স্লাইডে আমি চলে যাই। এখানে একটা সিকিউ দেওয়া হয়েছে। এটা তোমরা আনসার করো, আমি একটু পড়ে দিচ্ছি। মিস্টার আরিফ ও মিস্টার সুমন দুজনই একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স ও ব্যাংকিং এ মাস্টার্স পাস করে দুটি আলাদা প্রতিষ্ঠানে বড় পদে চাকরি করেন। মিস্টার আরিফের প্রতিষ্ঠানে বিভিন্ন কর
ও শুল্ক থেকে অর্থ সংগ্রহিত হয়। বিভিন্ন প্রকল্পের মুখ্য অংশ ব্যয়িত হয়ে থাকে। মিস্টার সুমন যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানে তহবিল সংগ্রহে নানান বিচার বিবেচনার প্রয়োজন পড়ে। ঝুঁকি থাকায় তহবিল ব্যবস্থাপনায় সতর্ক থাকতে হয়। বড় ধরনের খারাপ করলে প্রতিষ্ঠান দেউলিয়া হতে পারে ও ভয়ও তাকে তাড়িত করে। তো এখানে দুইটা প্রতিষ্ঠান সম্পর্কে বলা হয়েছে। একটা হলো মিস্টার আরিফের প্রতিষ্ঠান, যেখানে তাদের আয়ের মানে তহবিল সংগ্রহের উৎসগুলা হলো কর ও শুল্ক, আর সেটা বিভিন্ন প্রকল্পের মুখ্য অংশ ব্যয়িত হয়ে থাকে। আরেকটা হলো মিস্টার সুমনের প্রতিষ্ঠান, যেখানে মিস্টার সুমন চাকরি করে, সেখানে তহবিল সংগ্রহের ক্ষেত্রে নানান বিচার বিবেচনার প্রয়োজন পড়ে। ঝুঁকি থাকায় তহবিল ব্যবস্থাপনায় সতর্ক থাকতে হয়। তাই বড় ধরনের খারাপ করলে প্রতিষ্ঠান দেউলিয়া হতে পারে, এ ভয়ও তাকে তাড়িত করে। এখন গতে বলা হয়েছে মিস্টার আরিফের প্রতিষ্ঠানে অর্থায়নের স্বরূপ ব্যাখ্যা করো। বলো, মিস্টার আরিফের প্রতিষ্ঠানের অর্থায়নের স্বরূপ। এই যে অর্থায়নের ধরনগুলো আমরা দেখে আসছি, পারিবারিক অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন, অব্যবসায়িক অর্থায়ন, তারপর সরকারি অর্থায়ন। এগুলোর মধ্যে কোন অর্থায়নটা সম্পর্কে বলা হয়েছে মিস্টার আরিফের প্রতিষ্ঠানে? গ এর উত্তর কি হবে তোমরা একটু বলো। মিস্টার আরিফের প্রতিষ্ঠানের অর্থায়নের স্বরূপ, অর্থাৎ এটা কোন ধরনের অর্থায়ন, এটা শুধু আমাকে বলো। আমি তোমাদের পরবর্তী একটা কোনো ক্লাসে কিভাবে সিকিউটা লিখতে হবে এটা সম্পর্কে প্রয়োজনীয় গাইডলাইন দিব। তো এটা আমাকে বলো, আসলে মিস্টার আরিফের প্রতিষ্ঠানে কোন ধরনের অর্থায়নটা ব্যবহার করা হয়েছে? এটা কোন ধরনের অর্থায়নের মধ্যে পড়ে? পারিবারিক অর্থায়ন নাকি ব্যবসায় অর্থায়ন, নাকি অব্যবসায়ী অর্থায়ন, নাকি আন্তর্জাতিক অর্থায়ন, নাকি সরকারি অর্থায়ন? এমডি হৃদয় আহমেদ বলেছে সরকারি অর্থায়ন। আর কেউ বলবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করো, মিস্টার আরিফের এই যে প্রতিষ্ঠান, এখানে যে তহবিল সংগ্রহ করা হয় কি কর ও শুল্কের মাধ্যমে, আর সেটা বিভিন্ন প্রকল্পের মুখ্য অংশ ব্যয়িত হয়ে থাকে। আমরা যে এই যে এতগুলা মানে অর্থায়নের ধরন সম্পর্কে বলে আসছি, এখানে দেখো এই যে সরকারি অর্থায়নের ক্ষেত্রে দেখো, সরকারি অর্থায়নের কিন্তু তহবিল সংগ্রহের উৎস কিন্তু আয়কর, মূল্য সংযোজন কর, তারপর হলো উৎপাদন শুল্ক, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, ট্রেজারি বিল। এক্ষেত্রে কি সরকারি অর্থায়নের আসলে কিন্তু এই যে শুল্ক, তারপর আয়কর, এগুলোর থেকে অর্থটা সংগ্রহ করা হয়। আর ওইখানেও কিন্তু উদ্দীপকে বলা হয়েছিল যে সেখানে সে প্রতিষ্ঠানের মিস্টার আরিফের প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থ সংগ্রহের উৎসগুলো হলো কর ও শুল্ক। তাহলে কি এটার সাথে এটা রিলেটেড না? সরকারি অর্থায়ন পর হবে না এটা? আর এই যে একটা বড় অংশ ব্যয়িত হয়, যে এটা কি সরকারি অর্থায়নের ক্ষেত্রেও কিন্তু এই যে তহবিল গুলো সংগ্রহ করা হয়, এটার বড় একটা অংশ ব্যয়িত হয় হলো জনকল্যাণের জন্য। বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ, হাসপাতাল তৈরি, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি, তারপর হলো সামাজিক অবকাঠামো, এগুলোর ক্ষেত্রে ব্যয়িত হয়। তাহলে এটা কিসের মধ্যে পড়তেছে? সরকারি অর্থায়নের মধ্যে পড়তেছে না? তাহলে এটার উত্তর কি হবে? তাহলে যেহেতু এখানেও বলা হয়েছে তহবিল সংগ্রহের উৎস হলো কর ও শুল্ক, আর সেটা ব্যয়িত হয় আসলে বিভিন্ন প্রকল্পে, সরকারি ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পে কিন্তু এগুলো এই যে এই আয়ের উৎসগুলা থেকে তহবিল সংগ্রহ করে ব্যয়িত হয়। তাহলে এটার উত্তর হবে সরকারি অর্থায়ন। আর যখন আমরা সিকিউ লিখবো, প্রথমে আমরা লিখবো, আমরা 3টা স্টেপে গ নাম্বারটার উত্তর দিব। প্রথম স্টেপে লিখবো হলো মিস্টার আরিফের প্রতিষ্ঠানের অর্থায়নের স্বরূপ ব্যাখ্যা করো। তাহলে আমরা প্রথম লাইনে লিখে ফেলবো এটা কোন ধরনের অর্থায়নের স্বরূপ। মিস্টার আরিফের প্রতিষ্ঠানের অর্থায়নের স্বরূপটি হলো সরকারি অর্থায়ন। তারপর আমরা দ্বিতীয় স্টেপে আসলে সরকারি অর্থায়নের সংজ্ঞাটা লিখবো।
সরকারি অর্থায়নে আয়ের উৎসগুলো লিখবো, তারপর ব্যয়ের উৎসগুলো লিখবো দ্বিতীয় স্টেপে। তারপর তৃতীয় স্টেপে আসলে আমরা উদ্দীপকের আলোকে যে এটা সরকারি অর্থায়ন সেটা সম্পর্কে আলোচনা করে দেখিয়ে দিব। তারপর ঘতে বলা হয়েছে, দেখো কি, মিস্টার সুমনের প্রতিষ্ঠানের অর্থায়নের স্বরূপ তুলনামূলক বিচারের ঝুঁকিপূর্ণ বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো। এখানে বলা হয়েছে মিস্টার সুমনেরটা যদি আরেকটু পড়ি, মিস্টার সুমনের প্রতিষ্ঠান সম্পর্কে কি বলা হয়েছে, মিস্টার সুমন যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানে তহবিল সংগ্রহে নানান বিচার বিবেচনার প্রয়োজন পড়ে। ঝুঁকি থাকায় তহবিল ব্যবস্থাপনায় সতর্ক থাকতে হয়। আচ্ছা, আমরা ব্যবসায় অর্থায়ন সম্পর্কে যে পড়ে আসছি, ব্যবসায় অর্থায়নে কি আমরা যে অর্থটা সংগ্রহ করি কোথা থেকে, মালিকের নিজস্ব মূলধন, তারপর হলো বা বিভিন্ন জায়গা থেকে আমরা কি ঋণ নিই ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে। তাহলে কি এই যে এই ঋণের টাকাটা কি পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় শেষে সুদ ও আসল সহটা কি মানে পরিশোধ করতে হবে। যদি ব্যবসায় প্রতিষ্ঠান এই সুদ ও ঋণের টাকাটা পরিশোধ না করতে পারে তাহলে কি ব্যবসায় প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যেতে পারে। আর আরেকটা হলো সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়নে কি এরকম দেউলিয়াতের ঝুঁকি আছে? সরকার কি কোনো সময় দেউলিয়া হয় না। সরকারি অর্থায়নের ক্ষেত্রে কিন্তু এরকম দেউলিয়াতের ঝুঁকি নাই। তাই ব্যবসায় প্রতিষ্ঠানে যেহেতু এই দেউলিয়াতের ঝুঁকি আছে, একটা নির্দিষ্ট সময়ের পরে যদি ঋণের টাকাটা ফেরত না দিতে পারে ব্যবসায়ী প্রতিষ্ঠান কি হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই কি ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান যখন অর্থায়ন সংক্রান্ত কাজ করবে সেক্ষেত্রে অবশ্যই কি সঠিকভাবে কোথা থেকে তহবিলটা সংগ্রহ করবে সেটার জন্য প্রয়োজনীয় বিচার বিবেচনা করবে সঠিকভাবে। তারপর ঝুঁকি থাকায় তহবিল ব্যবস্থাপনায় সতর্ক থাকতে হয়। এই যে এটা কিন্তু ব্যবসায় অর্থায়ন সম্পর্কে টোটালি বলা হয়েছে। যেহেতু ব্যবসায় অর্থায়নে দেউলিয়াত্ব ঝুঁকি আছে তাই এজন্য সঠিকভাবে বিচার বিবেচনা করে তহবিল সংগ্রহ করতে হয়। এই জন্যই আসলে এখানে বলা হয়েছে মিস্টার সুমনের প্রতিষ্ঠান যদি খারাপ করে তাহলে প্রতিষ্ঠান দেউলিয়া হতে পারে, এই ভয়ে তাকে তাড়িত করে। তাহলে এটা কি তাহলে সঠিক বক্তব্যটা, ঘ নম্বরের বক্তব্যটা কি সঠিক? এখানে বলা হয়েছে মিস্টার সুমনের প্রতিষ্ঠানে অর্থায়নের স্বরূপ তুলনামূলক বিচারে ঝুঁকিপূর্ণ। তুলনামূলক এখানে কার সাথে তুলনা করা হয়েছে? মিস্টার আরিফের প্রতিষ্ঠানের সাথে। মিস্টার আরিফ যে প্রতিষ্ঠানে কাজ করে সেটা কিন্তু সরকারি অর্থায়ন। তাহলে সরকারি অর্থায়ন আর মিস্টার সুমন যেখানে কাজ করে সেখানে বলা হয়েছে ব্যবসায় অর্থায়ন সম্পর্কে। তাহলে তোমরা বলো কোন অর্থায়নটা আসলে ঝুঁকিপূর্ণ, ব্যবসায় অর্থায়ন নাকি সরকারি অর্থায়ন? কোন অর্থায়নটা বেশি ঝুঁকিপূর্ণ? কোন অর্থায়নটা বেশি ঝুঁকিপূর্ণ, সরকারি অর্থায়ন নাকি ব্যবসায় অর্থায়ন? আচ্ছা, মিস্টার হৃদয় আহমেদ বলেছে ব্যবসায় অর্থায়ন, ঠিক বলেছো। এখানে মিস্টার সুমন যে যে প্রতিষ্ঠানে কাজ করে সেখানে আসলে ব্যবসায় অর্থায়ন সম্পর্কে বলা হয়েছে, এটা একটা ব্যবসায় প্রতিষ্ঠান। তো এক্ষেত্রে যেহেতু সরকারি অর্থায়নের ক্ষেত্রে কোনো দেউলিয়াত্ব ঝুঁকি থাকে না আর ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে দেউলিয়াত্ব ঝুঁকি থাকে, তাই অবশ্যই কি সরকারি অর্থায়নের থেকে ব্যবসায় অর্থায়নটা কি তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ, এটাই তো। হ্যাঁ, মিস্টার হৃদয় আহমেদ বলেছে মিস্টার সুমনের প্রতিষ্ঠানের অর্থায়ন ঝুঁকিপূর্ণ, মন্তব্যটি যথার্থ, ঠিক বলেছো তুমি। অর্থাৎ মিস্টার সুমনের প্রতিষ্ঠানের অর্থায়ন স্বরূপ তুলনামূলক বিচারে ঝুঁকিপূর্ণ, এটাই আসলে বক্তব্যটা তাহলে সঠিক। তাহলে সে অনুযায়ী আমরা উত্তর করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে? একটু কমেন্টে লিখি তোমরা কি সিকিউরটা বুঝছো, একটু কমেন্টে লেখো। তোমরা বুঝেছো সিকিউরটা? আচ্ছা, রিয়াদ হোসেন রাকিব বলেছেন জি বুঝেছে। আচ্ছা ঠিক আছে, এভাবে তোমরা বিগত বছরের বোর্ডে যে কোশ্চেন গুলা মানে আসছে, তো এই সিকিউ গুলা তোমরা সিকিউ বলো এমসি গুলা এভাবে সলভ করবা। তো যে কোনো সমস্যা হলে আমাকে তো বলবাই। তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী এটাতে আসলে অর্থায়নের উৎস সমূহ সম্পর্কে বলা হয়েছে।
অর্থায়নের উৎসসমূহ সম্পর্কে বলা হয়েছে। এটা কিন্তু আমরা আগের স্লাইডে একটু পড়েছি, তো এখানে বিস্তারিত ভাবে দেওয়া হয়েছে। এখান থেকে এমসিকিউ তো আসতে পারে যে নিজের কোনটি অভ্যন্তরীণ অর্থায়নের উদাহরণ, তারপরে হলো নিজের কোনটি বাহ্যিক অর্থায়নের উদাহরণ, এরকম ভাবে কিন্তু বিশেষ করে এমসিকিউ তে কোশ্চেন আসতে পারে। তো এখানে কি অর্থায়নের উৎসটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো অভ্যন্তরীণ অর্থায়ন, আরেকটা হলো বাহ্যিক অর্থায়ন। অভ্যন্তরীণ অর্থায়ন আসলে প্রতিষ্ঠানের ভিতর থেকে যে অর্থায়নটা করা হয়, অর্থটা সংগ্রহ করা, সেটা হলো অভ্যন্তরীণ অর্থায়ন। অভ্যন্তরীণ অর্থায়নের যে প্রকারভেদ গুলো দেওয়া আছে, এখানে কি আছে, মালিকের নিজস্ব প্রাথমিক মূলধন। তাহলে কি মালিক যে নিজস্ব টাকাটা নিজের থেকে যে ব্যবসায় বিনিয়োগ করে, সেটা কি প্রতিষ্ঠানের ভিতর থেকে আসতেছে, তাহলে কি এটাও কি অভ্যন্তরীণ অর্থায়নের উৎস। তারপরে সম্পদ বিক্রয়, এই সম্পত্তিটা যে বিক্রয় করে, এটা কি অন্য প্রতিষ্ঠানের সম্পদ বিক্রয় করে? না, প্রতিষ্ঠান নিজের সম্পদ বিক্রি করে যে অর্থটা পায়, সেখান থেকেও কিন্তু তহবিল সংগ্রহ করে। তাহলে এটাও কি অভ্যন্তরীণ অর্থায়নের উদাহরণ। তারপর হলো সংরক্ষিত মুনাফা। বিভিন্ন প্রতিষ্ঠান কি একটা বছরের শেষে আসলে মুনাফার একটা নির্দিষ্ট অংশ সংরক্ষণ করে, যেটা ভবিষ্যতে প্রতিষ্ঠান বিনিয়োগ করে থাকে। তো এই ক্ষেত্রে যে যে অ্যামাউন্টটা সংরক্ষণ, মুনাফার যে অংশটা সংরক্ষণ করা হয়, সেটাকে বলা হয় সংরক্ষিত মুনাফা। আর এটা কিন্তু প্রতিষ্ঠানের ভিতর থেকেই কিন্তু সংগ্রহ করা হয়। প্রতিষ্ঠানের যে বছর শেষে যে মুনাফাটা হয়, এটার অংশ রেখে দেওয়া হয়। তাহলে এটা যেহেতু প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকেই আসতেছে, তো এটাও অভ্যন্তরীণ অর্থায়নের উদাহরণ। তারপর হলো অপচয়, কর্মকর্তা ও কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, এগুলো। আচ্ছা, কর্মকর্তা ও কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, আমরা আসলে জানি যে মানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মকর্তা ও কর্মচারীদেরকে তারা যখন অবসর গ্রহণ করে, তখন তাদেরকে প্রভিডেন্ট ফান্ড দেয়। এক্ষেত্রে তাদের প্রত্যেক মাসে তাদের বেতনের একটা অংশ আলাদাভাবে জমা রাখে। তো এক্ষেত্রে টাকাটা যে আলাদাভাবে জমা রাখে, এটা আসলে কোথায় থাকে? এটা কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠানেই থাকে। তারপর মেয়াদ, ওই ব্যক্তি যখন, ওই কর্মকর্তা বা কর্মচারী যখন অবসর গ্রহণ করে ব্যবসা থেকে, তখন ওই টাকাটা পায়। তাহলে এতদিন পর্যন্ত যেহেতু ব্যবসায় থাকে, তাহলে ব্যবসায়ী প্রতিষ্ঠান তাহলে এই সময়টার মধ্যে এই অর্থটা কাজে লাগাতে পারে। তো এখান থেকেও আসলে কি মানে অর্থ সংগ্রহ করতে পারে ব্যবসায়ী প্রতিষ্ঠান। তারপর অপচয়, অপচয় তো আমরা জানি যে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রত্যেক বছরই কি সম্পদ যে ব্যবহার জনিত যে ক্ষতি, এটার জন্য আলাদাভাবে একটা তহবিল সংগ্রহ করা হয়, যেটাও কিন্তু অর্থ সংগ্রহের একটা উপায়। আর এটাও কিন্তু প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে আসে। তারপরে হলো বাহ্যিক অর্থায়ন। বাহ্যিক মানে কি বাহির, অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানের বাহির থেকে যে অর্থটা সংগ্রহ করা হয়, সেটাকে বলা হয় বাহ্যিক অর্থায়ন। বাহ্যিক অর্থায়নের মধ্যে দেখো প্রকারভেদের মধ্যে আছে হলো প্রাতিষ্ঠানিক অর্থায়ন, তারপরে অপ্রাতিষ্ঠানিক অর্থায়ন। প্রাতিষ্ঠানিক অর্থায়ন আমি আগের স্লাইড গুলোতেও বুঝিয়েছি মনে হয়। প্রাতিষ্ঠানিক অর্থায়ন মানে কি প্রতিষ্ঠানের সাথে জড়িত, মানে এটা নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে যখন অর্থ সংগ্রহ করা হয়, যেমন কি বাণিজ্যিক ব্যাংক হতে পারে, বিনিয়োগ ব্যাংক হতে পারে, বীমা কোম্পানি, উন্নয়ন ব্যাংক, ইজারা কোম্পানি, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। এই যে এই প্রতিষ্ঠানগুলো থেকে যে অর্থটা সংগ্রহ করা হয়, সেটাকে বলা হয় প্রাতিষ্ঠানিক অর্থায়ন। তারপর হলো অপ্রাতিষ্ঠানিক অর্থায়ন। অপ্রাতিষ্ঠানিক অর্থায়ন মানে কি নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে আসলে অর্থটা সংগ্রহ করে না। যেমন কি এখানে নির্দিষ্ট প্রতিষ্ঠান জড়িত থাকে না। যেমন ব্যবসায়িক ঋণ, আচ্ছা বন্ধকটা আলাদা হবে, নিচে থাকলো এটা উপরে উঠে গেছে। ব্যবসায়িক ঋণ ব্যবসায়ী প্রতিষ্ঠান অনেক সময় কি ধারে বিক্রি করে থাকে না, সেক্ষেত্রে কি পাওনাদার দেনাদার একটা সুবিধা পায় না, যে একটা নির্দিষ্ট সময় পর ওই টাকাটা আসলে পরিশোধ করে থাকে। তাহলে কি এই নির্দিষ্ট সময় পর পরিশোধ করবে, তাহলে এর মধ্যে কি তারা এই টাকাটা কিন্তু ব্যবসায়ী বিনিয়োগ করে থাকে। তাহলে কি এখান থেকেও কি আসলে কি ব্যবসায়ী ঋণের সৃষ্টি হচ্ছে। তারপর বন্ধক, বিভিন্ন খান থেকে বন্ধক, বিভিন্ন কি সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি জামানতের মাধ্যমে কি অর্থ সংগ্রহ করতে পারে। তাহলে এটাও কি নির্দিষ্ট স্পেসিফিক প্রতিষ্ঠান থেকে না হয়ে যদি কোনো ব্যক্তির কাছ থেকে হয়, সেটাও কিন্তু অপ্রাতিষ্ঠানিক অর্থায়নের মধ্যে পড়বে। তারপর বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন থেকে যদি গ্রহণ করে অর্থ, তাহলে কি বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, এখানে কিন্তু নির্দিষ্ট প্রতিষ্ঠান না, এটা
এখানে কি ব্যক্তি, তাহলে কি এটাও কি অপ্রাতিষ্ঠানিক অর্থায়নের উদাহরণ। তারপর কি সরি, এটা উন্নয়ন ব্যাংক এখানে হবে না, এটা ভুলে চলে আসছে এখানে। তারপর কি মহাজন ও সুদের কারবারি, অর্থাৎ মানে মহাজন থেকে মানে বিভিন্ন ব্যক্তি আছে না যারা সুদে চড়া সুদে আসলে ঋণ প্রদান করে থাকে, তো সেখান থেকে কি একটা নির্দিষ্ট ব্যক্তির থেকে আসলে ঋণটা আনা হয়, সেক্ষেত্রে এটাও কিন্তু অপ্রাতিষ্ঠানিক অর্থায়নের উদাহরণ। তারপর হলো বকেয়া খরচ সমূহ। বকেয়া খরচের মধ্যে অনেক কিছু আসছে, যেমন বকেয়া ভাড়া, তারপর বকেয়া বেতন, তো এগুলো হলো বকেয়া খরচ। তাহলে কি এই বকেয়া খরচ কিন্তু ওই প্রতিষ্ঠান ওই সময়ের মধ্যে আসলে তার কর্মচারী বলো বা তার মানে তার ভাড়া মানে কোনো কিছু পরিশোধ করছে না, তাহলে একটা নির্দিষ্ট সময়ের জন্য এটা কি বাকি রয়েছে, প্রতিষ্ঠান সেটা পেমেন্ট করছে না, তাহলে কি এই নির্দিষ্ট সময়ের মধ্যে যে টাকাটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের পরিশোধ করে দেওয়ার কথা সেটা দিচ্ছে না, ওই টাকাটা কিন্তু ব্যবসার কাজেই কিন্তু লাগছে, ব্যবসার মধ্যে কিন্তু বিনিয়োগ আকারে আছে, তো এটার থেকেও কিন্তু প্রতিষ্ঠান অর্থ সংগ্রহ করে থাকে। তাই এটাও কিন্তু অপ্রাতিষ্ঠানিক অর্থায়নের উদাহরণ, যেহেতু এটার সাথে কি কোন প্রতিষ্ঠান জড়িত না। তোমরা কি বুঝতে পেরেছো? সাদা লেখা কম বোঝা যায়? আচ্ছা আচ্ছা, পরবর্তীতে আমরা ঠিক করে দেব, পরবর্তীতে সমস্যা হবে না আশা করি। তোমরা কি বুঝতে পেরেছো অর্থায়নের উৎস সমূহ? এটা কিন্তু এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। এমসিকিউতে অনেক সময় বলা হয় যে নিচের কোনটি বাহ্যিক অর্থায়নের উদাহরণ, তারপর বলা হয় নিচের কোনটি অভ্যন্তরীণ অর্থায়নের উদাহরণ, বা এরকম ভাবে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি অভ্যন্তরীণ অর্থায়নের উৎস নয়, বা নিচের কোনটি বাহ্যিক অর্থায়নের উৎস নয়, এভাবেও কিন্তু এমসিকিউ আসতে পারে। তাই তোমাদেরকে এই যে অভ্যন্তরীণ অর্থায়নের এই যে উৎসগুলা, তারপর হলো বাহ্যিক অর্থায়নের উদ্দেশ্যগুলা, সবগুলা মুখস্থ রাখতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এমডি রিয়াত আহমেদ বলেছো, জি ম্যাম বুঝতে পেরেছি। বাকিরা বুঝতে পেরেছো? যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাও। আচ্ছা, রিয়াদ হোসেন রাকিব বলেছে জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পেরেছো বাকিরা? আচ্ছা, আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। তারপর আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে যে এই চ্যাপ্টারের আরো অনেকগুলো টপিক বাকি রয়েছে, যেমন কি অর্থায়নের লক্ষ্য, তারপর কি অর্থায়নের কার্যাবলী, তারপর আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী, তারপর সামষ্টিক অর্থায়ন, তার ব্যষ্টিক অর্থায়ন, এগুলা সম্পর্কে পরবর্তী স্লাইডে আলোচনা করব। আর যখন আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব, আর যখন আমি ক্লাসটা শুরু করব তখন কিন্তু আমি কুইজের মাধ্যমে নিব, মানে আজকে যে যে টপিক গুলো পড়াইছি এই টপিক গুলোর উপর পরবর্তী ক্লাসের প্রথম দিকে আমি 4-5টা তোমাদের থেকে কুইজ নিব, সেটার আনসার তোমাদের করতে হবে। তাই অবশ্যই এই স্লাইড গুলো ভালোভাবে পড়ে তারপর পরবর্তী ক্লাসে তোমরা প্রেজেন্ট থাকবে আশা করি। তো আজকের ক্লাসে এতটুকু পর্যন্তই, তোমরা ভালো থেকো, ধন্যবাদ।